সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। দেশে মোট মৃত্যু 439। তাইওয়ান নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন চীনের প্রেসিডেন্ট। দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠক। ফুটবল বিশ্বকাপের দর্শকদের স্বস্তির খবর দিল হোয়াইট হাউস। ভিসা বন্ড নীতি শিথিল। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে 1518 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে সারা দেশে হাম ও উপসর্গে মোট 439 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে 39,160 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে 34,968 শিশু। সালের এসএসসি ও সমমানের পরীক্ষা 7 জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা 6 জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি শুরু হয়ে শেষ হবে 6 ফেব্রুয়ারি, আর এইচএসসি ও সমমান পরীক্ষা 6 জুন শুরু হয়ে শেষ হবে 13 জুলাই। এরই মধ্যে রুটিন তৈরির কাজও চলমান রয়েছে বলে জানান তিনি। পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, 2 মাসের মধ্যে ফল দেওয়ার প্র্যাকটিস আছে, তবে ফল প্রকাশের এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী জানান, এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই এসএসসি পাস করতে 20 বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের মামলার বিচার কার্যক্রম শেষ। যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেল রায় অপেক্ষমান রেখেছে। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 2024 সালের গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র সহ 8টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। 2025 সালের 1 ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তার যে কথোপকথন সামগ্রিক বিষয়গুলো, তা তিনি এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অন্যান্য নেতৃবৃন্দের সাথে তার যে একটা কনস্পিরেসি ছিল, ক্রিমিনাল কনস্পিরেসি ছিল, সেটি আমরা আদালতে আজকে যুক্তিতর্কের মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি এবং আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে তার বিরুদ্ধে জানিত যে চার্জগুলো আছে, চার্জগুলোর প্রমাণ সাপেক্ষে উপযুক্ত শাস্তি আমরা দাবি করেছি। প্রসিকিউশনের যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে আমাদের একটাই বক্তব্য যে তিনি কোনো ধরনের ষড়যন্ত্র, পরিকল্পনা বা উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান এসব তিনি করেননি। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং আমরা তার বেকসুর খালাস দাবি করেছি এবং আমরা বিশ্বাস করি তিনি খালাস পাবেন। এদিকে সাবেক মন্ত্রী দীপুমণি এবং 71 টিভির সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 2013 সালের 5 মে শাপলা চত্বরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ভুল প্রতিবেদনের জন্য আমরা তাকে অভিযুক্ত করিনি। তার বিরুদ্ধে যে অভিযোগটা আপাতত পাওয়া যাচ্ছে যে তিনি এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন, যে শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন। সেখানে অপরাধ
এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। সেইটা আমরা বলছি যে আমরা যদি তার সেখানে যদি কোনো অ্যাবেটমেন্টের মধ্যে যদি তাকে না পাওয়া যায়, কোনো কনস্পিরেসির মধ্যে যদি না পাওয়া যায়, তিনি বেনিফিট পাবেন। একটা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে তার যে কাজ সেটা উনি করেছেন। আমরা সব বিষয় যদি আইসিটি ট্রাইব্যুনালে নিয়ে আসি, তাহলে আমরা একটা সময়ে এই ট্রাইব্যুনালের যেই অ্যাকসেপ্টেন্স টু পিপল, এটার যে গ্রহণযোগ্যতা এবং যে স্যাংটিটি, এটাকে আসলে আমরা আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ করে ফেলব। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ 4 জেলায় 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। 30 জন এই মামলায় আসামি হবেন জানিয়েছেন প্রসিকিউশন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2026 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার 12,23,240 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,52,12,731 জন, নারী ভোটার 6,31,09,266 জন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখার মহাপরিচালক এইচ.এম. আনোয়ার পাশা স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়। 2025 সালের 18 নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিল 12,76,95,183 জন। 2026 সালের হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে 6,28,300 জন। জনস্বাস্থ্য আর খাদ্য নিরাপত্তার প্রশ্নে দেশে এখন গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও বৈজ্ঞানিক পশুপালন। ঈদকে ঘিরে বিভিন্ন খামারে চলছে পশু মোটা তাজাকরণের ব্যস্ততা। বিশেষজ্ঞরা বলছেন, সব মোটা তাজা পশুই প্রকৃত অর্থে মোটা তাজা নয়। অধিকাংশ খামারির বিরুদ্ধে ক্ষতিকর ওষুধ ব্যবহারের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে সরকারের নজরদারি অপর্যাপ্ত। কোরবানির ঈদ এলেই দেশে বাড়ে পশু মোটা তাজাকরণের প্রবণতা। খামারিদের লক্ষ্য কম সময়ে বেশি ওজন এবং বেশি লাভ। তবে প্রশ্ন হচ্ছে, এইসব মোটা তাজাকরণ কতটা বৈজ্ঞানিকভাবে হচ্ছে, কিংবা সব পশুই কি স্বাভাবিকভাবে মোটা করা হচ্ছে, নাকি কোথাও কোথাও ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর স্টেরয়েড, হরমোন কিংবা নিষিদ্ধ ওষুধ। প্রাণী সম্পদের তথ্য বলছে, বর্তমানে দেশে কোরবানিযোগ্য গবাদি পশু 1,23,00,000-এর বেশি। বিপরীতে চাহিদা 1,01,00,000। এই চাহিদাকে ঘিরে গড়ে উঠেছে হাজারো খামার। অধিকাংশ খামারে এখন সুষম খাবার ও পরিচর্যার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনে ঝুঁকছেন। ডক্টর সাজের যে দানাদার খাদ্যগুলো থাকে, ওইগুলোই কিন্তু আমরা দানাদার খাদ্যটা দিচ্ছি। তবে দ্রুত মোটা তাজাকরণের ওষুধ ব্যবহারেরও অভিযোগ রয়েছে। স্টেরয়েডের কথা বললেন, আবার নতুন আরেকটা ফর্মুলা আসছে, ব্রয়লারের ফিড গরুকে খাওয়ানো হয়। আর আমরা স্টেরয়েড ব্যবহার করি না, ব্রয়লারের ফিড ব্যবহার করি না। এ নিয়ে উদ্বিগ্ন ক্রেতারাও। নাদুস হলে আমরা চিন্তা করি যে এটা নিশ্চয়ই স্টেরয়েড দিয়েছে। গরুগুলাতে নাম্বারিং সিস্টেম থাকা উচিত ছিল পশু সম্পদ বিভাগ থেকে, যে এগুলা সব আমাদের দেখা আছে, এগুলাতে কোনো রকম মোটা তাজাকরণের কিছু খাওয়ানো হয়নি। খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ। ফলে কম সময়ে বেশি লাভের চাপ তৈরি হচ্ছে। তবে প্রশ্ন, লাভের এই প্রতিযোগিতায় কতটা নিরাপদ থাকছে জনস্বাস্থ্য, আর সরকারি তদারকি বা কতটা কার্যকর। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, নিবন্ধিত 9 লাখ খামারি বিজ্ঞানসম্মত উপায়ে পশু মোটা তাজা করছে। তাছাড়া পশুর রক্ত পরীক্ষায় ওষুধ ব্যবহারের তথ্য জানা যায়। কোনো গবাদি পশুর সম্পর্কে কোনো প্রকার অসুস্থতা বা সন্দেহ পোষণ করলে ওনারা ভেটেরিনারি মেডিকেল টিমকে কল করবেন। আমাদের টেস্টের ফেসিলিটিও থাকবে, যে ব্লাড সিরাম থেকে আমরা বুঝতে পারি কোনো স্টেরয়েড ব্যবহার করা হয়েছে কিনা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পশুর রক্ত পরীক্ষা করে স্টেরয়েড ব্যবহারের তথ্য যাচাই সম্ভব নয়। যখন খুব ট্রেস অল্প পরিমাণে দেওয়া হয়, সেটা হচ্ছে যে আস্তে আস্তে সেটা হচ্ছে যে ব্লাডে যেতে পারে। কিন্তু যখন লং টাইম দেওয়া হয়, তখন কিন্তু সেটা ব্লাডে কোনোভাবে এটা ডায়াগনোসিস করা সম্ভব না স্টেরয়েড আছে কিনা, কারণ স্টেরয়েডটা জমা হয়েছে যে মাসলে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা বলছে, জেনে বা না জেনে দেশের অর্ধেকের বেশি খামারি কোরবানির অন্তত 3 মাস আগে গরু কিনে খাবারে গ্রোথ হরমোন ব্যবহার করছেন। এতে মানুষের শরীরে
টিউমার, ক্যান্সার, কিডনি জটিলতা সহ মারাত্মক রোগ তৈরি হচ্ছে। সবচেয়ে ব্যাপার হচ্ছে যে ভেটেরিনারি যে ড্রাগগুলো আছে সেগুলো অবশ্যই দিচ্ছে যে একজন ভেটেরিনারিয়ান প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনোভাবে এদের বিক্রি না করতে পারে, স্পেশালি অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড যেগুলো, এটাকে একদম স্ট্রিক্টলি মনিটরিংয়ে আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ এবং বিজ্ঞানভিত্তিক পশু মোটাতাজাকরণ শুধুমাত্র খামারের লাভই নিশ্চিত করে না, এটি নিশ্চিত করে জনস্বাস্থ্য এবং খাদ্য সুরক্ষাও। তাই কোরবানির বাজারে শুধুমাত্র বড় গরু নয়, মানুষের সচেতনতাই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এই মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এলবিনো প্রজাতির মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকে। কোরবানির ঈদ ঘিরে প্রতি বছরই পশুর নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় খামারিদের মাঝে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার পশুর বাজারে আলোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নামের এক গোলাপি মহিষ। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা প্রজাতির পশুর পাশাপাশি এলবিনো প্রজাতির এই মহিষটির লালন পালন করা হয়। ব্যতিক্রমী রং ও বৈশিষ্ট্যের কারণে সবার নজর কেড়েছে মহিষটি। এটা আমরা 7-8-9 মাস ধরে আনা হয়েছে, যা এটা সুন্দর চুলের জন্য। ডোনাল্ড ট্রাম্পে আনার পর থেকে আমরা প্রতিদিন 4 বার করে গোসল করাই। ঘাস, খের, মিক্সচার দেওয়া হয়। তারপরে ওনার ভিতরে যে মায়াটা আমগো আছে, অন্য ভিতরে এত মায়া নাই। এটিকে দেখতে প্রতিদিন ভিড় করেন অনেকে। কুরবানি দেখ যে পশু কুরবানি দেয়, সেখানে ফেসবুকের ভিতরে যে ভাইরাল যে ডোনাল্ড ট্রাম্পের যে একটা মহিষ আছে, আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা অবশ্যই আসছি। ব্যতিক্রমী এরকম মহিষ আমি এর আগে কখনো দেখি নাই। মহিষটির বয়স 4.5 বছর। গত কোরবানির ঈদে রাজশাহী থেকে কিনে এটিকে লালন পালন করা হয় এই ফার্মে। ডোনাল্ড ট্রাম্প নামটা দিছে আমার ছোট ভাই, বেসিক্যালি ওর চুলটার কারণে। ওর চুলটা আপনি দেখবেন, ওর চুলটা কিন্তু লাল প্লাস সামনের দিকে একটু ঝুঁকানো, এই কারণে আর কি ওর নামটা ডোনাল্ড ট্রাম্প দেওয়া হয়েছে। আসলে একটা এলবিনো জাতের মহিষ, এগুলা ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসছে এবং আমার এটা সংগ্রহ করা হাট থেকে। মহিষটির খাবার তালিকাও বেশ সমৃদ্ধ। নিয়ম করে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুড়া, খড় ও ঘাস খাওয়ানো হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, চক্রটি কোরবানির ঈদ সামনে রেখে 34 লাখ টাকার বেশি জাল টাকা ছাপিয়েছে। কোরবানির হাটকে কেন্দ্র করে জাল টাকা কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। উত্তরায় জাল টাকা বিক্রির সময় চক্রের প্রধান সহ 3 জনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় 3টি টাকা তৈরির মেশিন সহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। যে সমস্ত কুরবানির হাটে বা শপিং ইয়াতে যে কেনা বেচাগুলো হবে, তারা যেন টাকাগুলো একটু দেখে নেয়। আর কুরবানির হাটে বিশেষ করে জাল টাকা করার জন্য, ধরার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন বুথ থাকবে, যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা, এটা যেন একটু নিশ্চিত হয়ে তারা লেনদেন করে। ওমানে বিয়ের কেনাকাটা করতে গিয়ে গাড়ির এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আল মিলিদ্দা আল মোসানা স্টেট অফ আল বাতিনা এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ গাড়ির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। 4 জনই ওমানে কর্মরত ছিলেন। ছোট 2 ভাই সিরাজ ও শহীদের বিয়ের জন্য কেনাকাটা করতে যাচ্ছিলেন তারা। এদিকে মর্মান্তিক এই ঘটনায় নিহত 4 ভাইয়ের বাড়িতে শোকের মাতম চলছে। বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে চট্টগ্রামে। সকাল 11টায় নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর তাকে গ্রামের বাড়ি মিরসরাইতে নেওয়া হয়। সেখানে বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে জানাজায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেন, মন্ত্রী হিসেবে অবদানের জন্য চট্টগ্রামবাসী সব সময় তাকে স্মরণ করবে।
মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখায় মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তাকে। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায়। তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকমতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ে গ্রেট হল অফ দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথা বলেন চীনের প্রেসিডেন্ট। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেও উল্লেখ করেন শি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক বাণিজ্য আলোচনার প্রশংসা করেন তিনি। বৈঠকে শি জিনপিং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে কাজ করা। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন। গুরুত্ব দেওয়া হয়েছে হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে। বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির নেতাদের 2 দিনের এই শীর্ষ সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সকালে বৈঠকের আগে শি জিনপিংকে মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। খেলার খবর। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য বড় স্বস্তির খবর দিল হোয়াইট হাউস। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য আরোপিত $15,000 বিতর্কিত ভিসা বন্ড নীতি শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। এর আগের নিয়ম ছিল ভিসার মেয়াদ শেষে ফিরে যাওয়া নিশ্চিত করতে নির্দিষ্ট দেশের নাগরিকদের জমা দিতে হবে $15,000 জামানত। ফিফার অনুরোধ আর ফুটবল ভক্তদের চাপের মুখে অবশেষে পিছু হটল মার্কিন পররাষ্ট্র দপ্তর। আলজেরিয়া, আইভরি কোস্ট ও সেনেগালের মতো 5টি দেশের ফুটবল ভক্তরা যারা এরই মধ্যে টিকিট সংগ্রহ করেছেন এবং ফিফা পাসে নিবন্ধিত হয়েছেন, তারা এই মোটা অঙ্কের বন্ড দেওয়া থেকে রেহাই পাবেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করতেই এই ছাড়। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 24 ঘন্টায় হাম ও হামির উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। দেশে মোট মৃত্যু 439। তাইওয়ান নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন চীনের প্রেসিডেন্ট। 2 নেতার গুরুত্বপূর্ণ বৈঠক। ফুটবল বিশ্বকাপের দর্শকদের স্বস্তির খবর দিল হোয়াইট হাউস। ভিসা বন্ড নীতি শিথিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।